আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ পহেলা শ্রাবণ 1428 বঙ্গাব্দ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি আবার হাজির হয়েছি বাংলা সাহিত্য থেকে হায়াত মাহমুদের গবেষণামূলক প্রবন্ধ সাহিত্যের রূপরীতি দ্বিতীয় পর্ব নাটক নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এটি শ্রাবণ মাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু তারিখ এই মাসে 22শে শ্রাবণ। তো এগুলি মনে রাখতে হয় আর কি, মিলিয়ে ঝিলিয়ে আর কি আমরা বলি। তো পাঠে চলে যাচ্ছি। নাটক। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, কথাটা খেয়াল করতে হবে। নাটক হচ্ছে সাহিত্যে সবচেয়ে প্রাচীন। আগে পাঠে লেখা আছে, তবু আমি বলি আগে দুই ধরনের ছিল, দৃশ্যকাব্য আর একটা শ্রব্য কাব্য। তো পূর্বে আমরা জানি যে সোমালিয়ায় মানুষে গল্প বলতো। এই গল্প বলার রীতিটা আর এই মানুষে অভিনয় করে দেখানোর রীতিটা, মানে শুনবে, শুধু শ্রব্য কাব্য শুনবে, গল্প শোনার রীতিটা পৃথিবীর আদি থেকে চলে আসছে। আর অভিনয় করে দেখাবে, এটাও। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়ে, তখন তো ছাপাখানা ছিল না, মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। মানে নাটক পড়ে যে কেউ একবারে জ্ঞানী হয়ে যাবে তা না, নাটক দেখবে, দেখে সে ওইটা থেকে শিক্ষা নেবে। তার কারণ সাহিত্যের সকল শাখার ভেতরে নাটকেই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। আমরা এখন বর্তমানে যে সুরসুরি মার্কা নাটক দেখি টেলিভিশনে, সেই নাটক আর এই নাটক কিন্তু এক নয়। এটা হবে মাইকেল মধুসূদন দত্তের ট্র্যাজেডি নাটক, আবার নাটক শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী, এই নাটকের কথা বলা হয়েছে। ঠিক আছে? তো নাটক শব্দটা নিয়ে আসলে দু একটি কথা বলা প্রয়োজন। নাটক হলো নট যোগ অক, নট ধাতু থেকে আসছে নাটক, আর সংলাপের আকারে রচিত দৃশ্য কাব্য। আর নট শব্দের অর্থ নাড়াচাড়া করা, তার মানে কি নাটক বলতেই বোঝায় কি অভিনয়। সংস্কৃত আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল। যেমন শেক্সপিয়রও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলংকারিকদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য ও শ্রব্য কাব্য। এখন এখানে কবিতায় লিখছেন কেন? আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন যে প্রহসন আছে, এই প্রহসনটা কিন্তু কবিতার আকারে লেখা। ঠিক আছে? ওর ভিতরে সংলাপ। তো এভাবে শেক্সপিয়রও কিন্তু এইভাবে লিখছে না। আমরা দেখি যে মহাভারত, রামায়ণ, তারপরে কালকেতু উপাখ্যান, মানসিংহ ভবানন্দ উপাখ্যান, এরকম প্রাচীনকালের যে বই, এমনকি আমাদের চর্যাপদ গান আকারে লেখা। তার মানে কবিতা গান আকারেই লেখা থাকতো সেই সময়কার নাটিকা, প্রহসন, নাটক ইত্যাদি। নাটক প্রধানত দৃশ্যকাব্য, সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। অর্থাৎ আমি যদি দর্শককে না দেখাতে পারি, বই পড়াইয়া কোনো লাভ নাই, দর্শককে দেখাতে হবে। তাহলে দর্শককে মনোরঞ্জন করাতে পারলে, বোঝাতে পারলে, দেখাতে পারলে, তাহলে নাটক সার্থক হবে। আলংকারিক বলতে বোঝায় অলংকার শাস্ত্রাঙ্গ। অলংকারটা হলো সাহিত্যের অলংকার, এখানে নাকফুল, কানফুল, দুলফুল এগুলিই হবে না। আর শেক্সপিয়র আমরা জানি ইংল্যান্ডের জাতীয় কবি, 1564 খ্রিস্টাব্দে জন্ম আর 1613 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত কিছু গ্রন্থ আছে, কি হেলমেট নয়, হ্যামলেট, রোমিও জুলিয়েট। এই রোমিও জুলিয়েট তো সিনেমা বানায় ও সারে, কাজের বেলায় ঠন ঠন, এগুলি। আর দৃশ্য বলতে বোঝায় দেখা যায় এমন, ইংরেজিতে বলে সিন। আর শ্রব্য কাব্য, শ্রব্য হলো শ্রবণ করার যোগ্য, এক কথায় প্রকাশ। সংস্কৃত ধাতু শ্রু যোগ অন, এইভাবে গঠিত। আর সম্ভবপর ঘটতে পারে এমন। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত হয়। নাটক কয় অঙ্কে বিভক্ত হয়? 5 অঙ্কে। প্রারম্ভ, প্রবাহ। প্রবাহ মানে কাহিনীর অগ্রগতি, কাহিনীর এমন কিছু আছে, কাহিনী আছে, যেমন আস্তে আস্তে সামনের দিকে যখন আমরা এগোলে দেখা যায় যে আমার আর ওই বইটা রেখে যে আমি অন্য কাজ করব, সেটা আর করতে পারছি না, এইটা হলো কাহিনীর অগ্রগতি। ক্লাইম্যাক্স, উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, গ্রহন্তি মোচন, পরিণতির দিকে উত্তরণ, উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত
ট্রাজেডি বা বিয়োগান্ত নাটক, কমেডি, মিলনান্ত নাটক এবং প্রহসন, ফার্স, এই তিনটি বিভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে ট্রাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্রাজেডির ভিতরে দুইটি অংশ ক্রিয়াশীল থাকে: প্লট বা নাটকের আখ্যান ভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা ও জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুসংগতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক ও নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্রাজেডি। তাহলে আমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, এটাও আমরা ট্রাজেডি, করুণ রস ট্রাজেডি বলতে পারি, কারণ এখানে মেঘনাদকে হত্যা করা হয়, করুণ রসের সৃষ্টি হয় এই মেঘনাদ বধ কাব্য, তাহলে এটাও ট্রাজেডি। আর মিলনান্ত, পরিণতি বলতে বোঝায় সমাপ্ত, মিলনান্ত নায়ক নায়িকার মিলনে সমাপ্ত হয়। আর ট্রাজেডি, একটা সিনেমা আছে আমির খানের, মুম্বাই ফিল্ম গাজনি, এটাও কিন্তু ট্রাজেডি সিনেমা, কারণ এখানে নায়িকাকে হত্যা করা হয়। তাহলে আর সাহিত্যবেত্তা যে সাহিত্য জানে, সাহিত্য জ্ঞান সম্পন্ন, প্রশমিত, নিবারিত, শান্ত, রসটা আছে 8 প্রকার, রসটা আছে 8 প্রকারের। এখন এইটা রসটা যারা সাহিত্যে পড়াশোনা করছে বাংলায় তারা ভালো করে জানে। রসটা আছে 8 প্রকার: শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস ও অদ্ভুত। তো এই রস। কমেডি বিষয়ে এরিস্টটলের বক্তব্য এরকম: মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, পীড়ন বলতে বোঝায় হলো অত্যাচার, পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি, বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে, অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। উপজীব্য মানে সাহিত্যে অবলম্বনীয় ভাব, যেটাকে অবলম্বন করে কাহিনী তৈরি হয়। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক। এই ধ্রুপদী সাহিত্য আমরা জানি যে ইতালীয় সাহিত্য ধ্রুপদী সাহিত্যের জন্য খুবই এগিয়ে। এমনকি এই যে মাইকেল মধুসূদন দত্ত যে সনেট্টো শব্দ থেকে আসছে, এটার জন্যও কিন্তু পেট্রাক ইতালীয় কবি, এনারা এগিয়ে। ধ্রুপদী সাহিত্য অনার্সে যারা পড়ে বাংলায় তারা পড়ছে। নাটক, রোমান্টিক নাটক অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন, এসব ব্যতিরেকেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। ট্রাজেডি ও কমেডি মোটা দাগে এই দুইটি বিভাজন তো রয়েছেই। একাঙ্কিকা, যে নাটকে একটা মাত্র অঙ্ক থাকে, অঙ্কটা কি? নাটকে ভাগ থাকে, একটা অঙ্কের ভিতরে আবার অনেক দৃশ্য থাকে, দৃশ্যকে বলা হয় গর্ভাঙ্ক। তো ধ্রুপদী বলতে বোঝায় যে সাহিত্য থাকে সুসংযত রীতি। চরিত নাটক হলো জীবন কাহিনী সম্বলিত নাটককে বলা হয় চরিত নাটক। একাঙ্কিকা, এক অঙ্ক বিশিষ্ট নাটিকা, এটা হলো একাঙ্কিকা। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেল মধুসূদন দত্ত আমরা চিনি, ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী তার বিখ্যাত, শর্মিষ্ঠাও বিখ্যাত, পদ্মাবতী আছে। তারপরে দীনবন্ধু মিত্র সধবার একাদশী, তারপরে নীলদর্পণ, এই নীলদর্পণটা আমরা সবাই জানি। মাইকেলের লেখনীতেই সর্বপ্রথম ট্রাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়, মানে সার্থক। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, তার নীলদর্পণ নাটকের শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ 1843-1911 সালে জন্ম। 1911 সালে আর একজন জন্ম আছে আমাদের বেগম সুফিয়া কামাল, কিন্তু 1911 সালে জন্ম। একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন তিনি। পৌরাণিক নাটক জনা বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন।
এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের থেকে 2 বছরের ছোট। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান আর দ্বিজেন্দ্রলাল রায় মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। দ্বিজেন্দ্রলাল রায় শুধু নাটকের জন্য নয়, তিনি কিন্তু গানের জন্যও বিখ্যাত। একটা গান সব সময় শুনি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই গানের লেখক গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়, আর সংক্ষেপে বলে ডিএল রায়। তার সমসাময়িক গানের, এটা শব্দটা ভুল আছে, সমসাময়িক হবে, সব মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরেই আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকেরও মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। কালজয়ী হয়ে থাকুক রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমরা এবার শব্দার্থে চলে যাচ্ছি। নাটক সংলাপের আকারে রচিত, সোজা কথা বলি দৃশ্যকাব্য। এই সংলাপের আকারে রচিত, এটা বললাম না। আলংকারিক, অলংকার শাস্ত্রজ্ঞ। অলংকার হলো সাহিত্যের অলংকার, যেটা ওটাকে বলে অলংকার শাস্ত্রজ্ঞ। তারপর আছে শেক্সপিয়র, ইংল্যান্ডের জাতীয় কবি। আচ্ছা, লন্ডনের বলা যাবে না, আবার ইংল্যান্ডের জাতীয় কবি। ইংল্যান্ডের জাতীয় কবি। দৃশ্য, দৃশ্য দেখা যায় এমন বিষয়, ইংরেজিতে আগে লিখি SCENE, সিন মানে দৃশ্য, দেখা যায় এমন, দেখা যায় এমন। এরপর আছে শ্রব্য, শ্রবণ করার যোগ্য। শ্রবণ মানে শোনার যোগ্য, শ্রবণ করার যোগ্য। তারপর আছে সম্ভবপর, ঘটতে পারে এমন, ঘটতে পারে এমন। উৎকর্ষ, উৎকর্ষ হলো উন্নতি, আর পরিণতি মানে হলো সমাপ্তি। মিলনান্ত, মিলনান্ত হলো নায়ক নায়িকার মিলনে সমাপ্ত হয় এমন। এই শব্দার্থটা আচ্ছা ইংরেজিতে লিখে দেই, কমেডি। এটা লিখলাম না, COMEDY, কমেডি মানে হলো মিলনান্ত নাটক। আর কমেডি শব্দটা কিন্তু নাউন, কমেডি শব্দটা নাউন, মিলনান্ত নাটক। আর ফার্স শব্দটা অবশ্যই আমাদের জানা দরকার। ইংরেজিতে এই শব্দটা হলো নাউন, আর ফার্স বলতে বোঝায় আসলে প্রহসন। ঠিক আছে, প্রহসন। আর প্রহসন কি তাহলে? ব্যঙ্গ হাস্যরসাত্মক যে নাটক, এটাকে বলা হয় প্রহসন। সাহিত্যবেত্তা, যে সাহিত্য জানে, যে সাহিত্য জানে, সাহিত্যবেত্তা। প্রশমিত, প্রশমিত অর্থ হলো নিবারিত। আচ্ছা, নিবারিত না লিখে লিখি একবারে শান্ত, যাক ঝামেলা শেষ। রস, রসটা হলো, বলছি যে রস আছে 8 প্রকারের, শৃঙ্গার, হাস্য, করুণ, রুদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত। অর্থাৎ এখানে আমরা যদি কোনো কাব্যগ্রন্থ পড়তে গিয়ে আমরা আমাদের সেটা দরদ চলে আসে করুণ রস, যদি ভয় চলে আসে ভয়ানক রস, এইটা আর কি রস। হাসি চলে আসে হাস্য রস। ঠিক আছে। পীড়ন, পীড়ন শব্দের অর্থ হলো অত্যাচার, পীড়ন শব্দের অর্থ অত্যাচার। আর উপজীব্য, উপজীব্য হলো সাহিত্যে অবলম্বনীয় ভাব, সোজা কথা অবলম্বন, অবলম্বন। সাহিত্যে যে বিষয়টাকে অবলম্বন করে সাহিত্য রচনা। অশোভন, এটাকে একটু ভাঙাই, ন যোগ শোভন। আমি একদিন বলছি যে যদি অ থাকে তাহলে নয় বহুব্রী, ন যোগ করে ন শোভন, শোভা পায় না এমন। স্ত্রীলিঙ্গে হবে অশোভনা, এখানে একটা আকার যোগ করে দিলে হয়ে যাবে অশোভনা, এটা হলো স্ত্রীলিঙ্গ, নয় আকার দিলে অশোভনা মানে হলো শোভা পায় না এমন, শোভা পায় না এমন। ধ্রুপদী, ধ্রুপদী বলতে বোঝায় যে সাহিত্য থাকে সুসংযত, সুসংযত সাহিত্য। আর ক্লাসিক্যাল, পৌরাণিক,
পৌরাণিক, পুরাণযোগ ইক, পৌরাণিক মানে হলো পুরাতন, আর স্ত্রীলিঙ্গে বলা হয় পৌরাণিকা। এখন কথা হলো পুরাণের কাহিনী অবলম্বনে যেই গ্রন্থ রচিত হয় সেটা হলো পৌরাণিক। পুরাণযোগ ইক, এইটা ভাঙানো দরকার, দেখানো দরকার, আর দেখাইলাম না। পুরাণযোগ ইক। আর গীতিনাট্য, যে নাটক গান সংলাপের স্থান গ্রহণ করে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা গ্রন্থ আছে, এই মানে গান সংলাপ গ্রহণ করে, অভিনয় করেছে উত্তম কুমার। এগুলি দেখা দরকার, মানে সাহিত্য সম্বলিত তাই। চরিত নাটক বলতে বোঝায় জীবন কাহিনী নিয়ে রচিত, জীবন কাহিনী নিয়ে রচিত, যে জীবন কাহিনী সংবলিত নাটক, জীবন কাহিনী বা সংবলিত নাটক। তো এরপরে আছে নাট্যকার মানে একাঙ্কিকা। একাঙ্কিকা হলো এক অঙ্ক সংবলিত, এক অঙ্ক নাটিকা, যেটা এক অঙ্ক বিশিষ্ট। আর নাট্যকার মানে হলো নাটকের রচয়িতা, নাট্যকার। আর যদি নাটিকা হয়, নাটিকা হলো পরিসরে ছোট আর নাটক হলো বড়। আর কালজয়ী, যা সময়ের স্রোতে ভেসে যায় না, বর্তমান অতীত ভবিষ্যৎ সব সময় যেগুলোর আকর্ষণ থাকে। কালজয়ী বলি না, কালজয়ী এক অভিনেতা, কালজয়ী গান বলি তো, যে কালজয়ী গান যা 100 বছর আগে ছিল। কাজী নজরুল ইসলাম মারা গেছে 1976 সালে। তো তার মৃত্যুর বয়স হয়ে গেছে কত বছর? ওইদিকে 24 বছর আর 21 বছর, 45 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন 1980, তার জন্ম 1861 সালে আর মৃত্যু 1941 সালে। মারা গেছেন অনেক আগে, কিন্তু তার গান রয়ে গেছে এখনো। তা আমরা বলি কালজয়ী গান। কালজয়ী মানে যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, এইটা হলো কালজয়ী। তো আজকে এই পর্যন্ত। এইটা পর্বটা ছিল হলো নাটক পর্ব। পরবর্তীতে যে পর্ব আছে তাই নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।